বাবা মা খুব শখ করে নামটা দিয়েছিল আলো, কিন্তু আমাকে এমন একটা মানুষের কাছে বিয়ে দিয়েছে আমার পুরো জীবনটাই অন্ধকার করে দিয়েছে। রাত বাজে একটা, আমার স্বামী 8 কেজি মাছের ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমার হাতে ব্যাগটা ধরিয়ে এসে হন হন করে চলে গেল নিজের রুমে। তার দিকে আমি তাকিয়ে আছি। একটা মানুষ কিভাবে এত নির্দয় হতে পারে? এত রাতে কেউ কি এতগুলো মাছ নিয়ে আসে? মাছগুলো রেখে রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার নিয়ে আসি। খাবার রেখে চলে আসতেছি, পিছন থেকে আমার স্বামী ডেকে বলল, মাছগুলো এক্ষুনি কেটে রাখো, কালকে সকালে আমি মাছ ভাজা খাবো। আমি সকালে যেন মাছ পাই। আমি আর কিছুই বললাম না, মাথাটা নিচু করে রান্নাঘরে চলে আসলাম। মা বাবা খুব শখ করে নামটা রেখেছিল আলো, কিন্তু আমার জীবনে শুধু অন্ধকার আর অন্ধকার। যাই হোক, রান্নাঘর থেকে পানির জগ নিয়ে স্বামীর সামনে দাঁড়িয়ে আছি। উনি ওনার মতো খেয়ে যাচ্ছেন, একটাবারও জিজ্ঞেস করলো না আলো তুমি খেয়েছো কিনা। আমি ওনার কাছ থেকে কি বা আশা করি? বিয়ে 1.5 বছর হয়ে গেছে, আমি এখনো মা হতে পারিনি। এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে? আমি এখনো একটা বাচ্চা দিতে পারিনি, এই কারণে হয়তো বা আমার সাথে এত খারাপ ব্যবহার। স্বামীর খাওয়া দাওয়া শেষ হয়ে শুয়ে পড়েছে। আমি সব কিছু গুছিয়ে লাইটটা বন্ধ করে রান্নাঘর দিকে চলে এলাম। এইবারের নিয়ম, স্বামীর আগে কখনোই স্ত্রীর খাওয়া যাবে না। এই কারণে আমি প্রত্যেকটা দিন স্বামীর জন্য অপেক্ষা করি। যাই হোক, পাতিলে দেখি ভাত ছিল না, অল্প কয়েকটা ভাত ছিল। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেয়ে নিলাম। বাবা নামক মানুষটা বেঁচে নেই, সেই কারণেই আমার এই অবস্থা। কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে মাছ কাটতে এলাম। মাছের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিলাম। মাছ, তুই আজকে না আসলেও পারতি, আজকেও আমার ঘুমানো হবে না। জানিস আমি তো তোকে কাটতেও পারি না, তবু অল্প অল্প যা পারি সেটুকুই কাটি। আমার মাছ কাটতে অনেক দেরি হয়, সেই জিনিসটা জেনেও আমার স্বামী অনেকগুলো করে মাছ নিয়ে আসে। কি আর করার, এখন তো আমাকে কাটতেই হবে। মাছ কাটতে কাটতে ভোর হয়ে গেল, চারিদিকে আজান দিচ্ছে। আজকেও আমার ঘুমাতে হলো না, ঘুমাতে পারলাম না। মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রান্নাঘর থেকে পা বাড়ালাম। আমার স্বামীর রুম থেকে তার খালাতো বোন বের হচ্ছে। আমাকে রুমের সামনে দেখে সে তো অবাক হয়ে বলতেছে, আরে ভাবি, আপনাকেই তো খুঁজতেছি, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তখন আমি বললাম, আমি তো রান্নাঘরেই ছিলাম। আজকে তুমি কেন এসেছো? ফোনের চার্জার, চিরুনি নাকি লাইট? তখন সে বলল, আরে না ভাবি, চা খেতে ইচ্ছে করতেছে, তাই আপনার কাছে আসলাম। আপনি যদি 1 কাপ চা বানিয়ে দিতেন। তখন আমি বললাম, আচ্ছা তুমি যাও, আমি তোমার রুমে চা বানিয়ে নিয়ে আসতেছি। তখন সে বলল, আচ্ছা থাক ভাবি, এখন আর ইচ্ছে করতেছে না। এই কথা বলে সে তার রুমের দিকে পা বাড়ালো। আমি তার দিকে তাকিয়ে আছি। এটা নতুন কিছু নয়, পড়াশোনা করার জন্য আমার স্বামীর খালাতো বোন এখানেই থাকে। আমার রুমে আসাটা এটা রোজ রোজকার রুটিন হয়ে গেছে। এই ব্যাপারে আমি শাশুড়ি, শ্বশুর সবাইকে বললাম। সবার কাছ থেকে কটু কথা শুনতে হয়েছে। তারপর থেকে আমি আর কিচ্ছু বলি না। রাত বিরাত তাকে চা, নুডলস এসব বানিয়ে খাওয়াতে হয়। আমার স্বামী আর শাশুড়ি বলে সে আমাদের অতিথি, তার যা খেতে ইচ্ছে করে তাকে তাই দেওয়া উচিত। রুমে এসে দেখলাম আমার স্বামী এখনো ঘুমাচ্ছে। আমার ঘুম পাচ্ছে, কিন্তু আর ঘুমানো যাবে না। এবারের নিয়ম হলো, বউরা সকাল পর্যন্ত ঘুমায় না, সকালে সবার আগে তাদের ঘুম থেকে উঠতে হয়। তাই রুমটা হালকা করে গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে প্রথমে মাছগুলো ভেজে নিলাম। আমি খুব ভালোই রান্না করি, সবাই আমার রান্নাকে বেশ প্রশংসা করে। অবশ্য আমার ননদিনী আমার হাতের রান্না একটু বেশি পছন্দ করে। গতকাল আমার ননদ আমাদের বাসায় বেড়াতে আসছে, স্বামীর সঙ্গে একটু অভিমান করে আসছে। যাই হোক, আমি আস্তে আস্তে সবগুলো রান্না একাই কমপ্লিট করে নিলাম। রান্না শেষ করে টেবিলে সবাইকে খেতে দিলাম। সবাই খাবার মুখে নিয়ে থুতু ফেলতেছে, কিন্তু আমার ননদ একটু টুঁ শব্দও করেনি। তখন আমার শাশুড়ি বলছে, এগুলো ইচ্ছে করে করছো বৌমা, যাতে আমার মেয়েটা না খেতে পারে। এত হিংসে পেটে নিয়ে কিভাবে থাকো? আমার ননদ বলে উঠল, আচ্ছা মা, ছাড়ো না, এতদিন ধরেই তো ভাবির হাতে রান্না খাচ্ছি, কখনো তো এমন হয় নাই, আজকে প্রথম হয়েছে। তাই চুপ করো মা, আজকে হয়তো ভুল করে হয়েছে, না হয় কেউ গোপনে দিয়েছে। আমার স্বামীর খালাতো বোনের দিকে তাকিয়ে সে বলতেছে। তখন আমার শাশুড়ি আমাকে বলে, দেখ তুই যে মেয়েটাকে দেখতে পারিস না, সে তোর কত প্রশংসা করতেছে। না মা, আমি রান্না করার পর সব চেখে দেখেছি, সব কিছুই ঠিকঠাক ছিল।
তারপর লবণ কেন বেশি হলো সেটাই তো বুঝতে পারতেছি না। তারপর আমার শাশুড়ি মা চিৎকার দিয়ে উঠে বলল, হ্যাঁ তুমি তো এটা বুঝবা না, মন তো আর তোমার রান্নাঘরে কাটে না, রান্নার সময় মন তো অন্য কোথাও ঘুরে বেড়ায়। আমার ছেলেকে অনেক বুঝাইছি এরকম ফকিন্নির বাড়ি থেকে বিয়ে করিস না, কিন্তু না, আমার ছেলে কোনো কথাই শুনবে না। বাপ ছেলে মিলে আকাইম্মা দেখে একটা মেয়ে নিয়ে আসছে। আমার ননদ তখন বলতেছে, আচ্ছা মা চুপ করো না, ভাবি শুনো, তরকারিতে একটু আলু আর টমেটো দিয়ে জাল দাও, তাহলে দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে। আমার শাশুড়ি তখন রেগে মেগে রান্নাঘর থেকে চলে গেল। আমার স্বামীও আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় আমার খালাতো ননদ বলে উঠলো, এবার খুশি হয়েছে তো ভাবি, অশান্তি ছাড়া তুমি আর কিচ্ছুই দিতে পারো না, বাপের বাড়ি থেকে কিছুই তো শিখে আসোনি। তখন আমার ননদ বলল, রূপা তুই এসব কি কথা বলতেছিস, তুই কি পারিস? তুই তো কিচ্ছু পারিস না। অন্যের সংসারে আগ বাড়িয়ে কথা বলা ছাড়া। এক পর্যায়ে দুজনের মধ্যে অনেক ঝগড়া হলো। রাতের বেলা যখন আমার স্বামী বাসায় ফিরল তখন আমার সাথে কোনো কথাই বলেনি। আমি জানতাম আজকে এই কাহিনী হবে, এর জন্য আমার স্বামীর সাথে কোনো কথা বলতে গিয়েও আমি বারবার কথা বলতে পারিনি। বলিনি কিভাবে যে তরকারিতে লবণ বেশি হলো। এই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম, সকাল হয়ে গেল। আমার শাশুড়ি খুব চিল্লাচিল্লি করতেছে, কে আসিস রে, দেখে যা তোদের ঘরের বউ কি করছে। শাশুড়ির চিল্লাচিল্লি শুনে সবাই দৌড় দিয়ে গেল। আমিও দেখলাম কিসের জন্য চিল্লাচিল্লি করতেছি। অবাক হয়ে তাকিয়েছিলাম, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলতেছে, দেখো দেখো সবাই দেখো, আমার ছেলের টাকা কিভাবে নষ্ট করে তার বউ, এত সুন্দর ভাত বাড়ির পিছনে কিভাবে ফেললে। তখন আমি বললাম, মা আমি ফেলিনি। আমার খালাতো ননদ বলতেছে, তুমি যদি না ফেলো তাহলে ভাতগুলো কিভাবে এখানে আসলো, উঠে এসেছে নাকি? আমি বললাম, সত্যি মা আমি ফেলিনি। রাতের বেলা আপনাদের ছেলে খাওয়ার পর ভাত থাকে না, প্রত্যেক দিন সবার খাওয়ার শেষে আমি অল্প যা ভাত থাকে তাই খাই, আর না থাকলে আমি না খেয়ে থাকি। প্রত্যেকটা দিন আমার সংসারে একটা না একটা সমস্যা লেগেই আছে, আমি কিছু বুঝতেই পারতেছি না। কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি ফেলিনি। আমার স্বামী এতক্ষণ চুপ করেছিল, হঠাৎ আমার স্বামী রেগে গিয়ে আমার গায়ে হাত তুললেন। আমার স্বামী আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। এমন সময় আমার ননদ এসে বলতেছে, ভাবি তুমি আর কত অপমান সহ্য করবা, তুমি কিছু বলো না কেন? তখন আমার শাশুড়ি ননদকে বলতেছে, বড়দের মুখে মুখে তুই নাক গলাস না তো, আসিস না এখানে। আমার ননদ বলল, মা অনেক হয়েছে, এই দেখো প্রতিদিন ভাত কে নষ্ট করে। আমার ননদ হাত থেকে ফোনটা নিয়ে সবাইকে একটা ভিডিও দেখালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার স্বামীর খালাতো বোন প্রতিদিন ভাত ফেলে। ভিডিওটা দেখার পর সবার মাথা নিচু হয়ে রইল। তখন আমার শ্বশুর অনেক বেশি রেগে গিয়ে আমার শাশুড়িকে বলল, শুনো তুমি তোমার বোনের মেয়েকে এখন এই বাড়ি থেকে বের করে দাও, এবং তৃতীয় পক্ষের মেয়ে থাকলে ছেলে আর ছেলের বউ কখনো সুখে থাকতে পারে না। আর শোনো সবাই বৌমার কাছে ক্ষমা চাও। আসলে বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে যে সুখে আছে এমন না, পরের জন্য সংসারে অশান্তি হয়, সংসার ভাঙে। তাই তৃতীয় পক্ষকে কখনো সংসারে জায়গা দিবেন না।